নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। আমি আর কোনোদিন গাড়ি চালাবো না, জেল থেকে বেরিয়ে অর্ণব। ফুটবলে ইতিহাস ভারতের, ইতালিকে হারিয়ে নায়ক ব্যান্ডেলের অভিজিৎ। এখন আসছে বিস্তারিত খবরে। টানা ৬৮ দিন পর অবশেষে মুক্তি পেলেন কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণব রাও। জেল থেকে বেরিয়েই অর্ণবের বক্তব্য, আমি আর কোনোদিন গাড়ি চালাবো না। আমি আর জীবনে কোনোদিন গাড়ি চালাবো না, তবে পেটের দায় কিছু একটা তো করতেই হবে। টানা ৬৮ দিন জেলবন্দি থাকার পর বাইরে বেরিয়ে এমনটাই জানালেন দোহারের শিল্পী কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণব রাও। প্রসঙ্গত গত ৭/৩/২০১৭ তারিখে হুগলির গুড়াব থানা এলাকায় পথ দুর্ঘটনায় নিহত হন কালিকা প্রসাদ। এরপর গত ১১ই মার্চ কালিকা প্রসাদের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ১৩ই মার্চ গুড়াব থানা গ্রেপ্তার করে গাড়ির চালক অর্ণব রাওকে। সাধারণ পথ দুর্ঘটনার মতো ৩০৪-এর এ নয়, তার বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়। তারপর থেকেই হুগলি জেলা সংশোধনাগারে বন্দী অর্ণব। এর মধ্যে জামিনের আবেদন নাকচ হয় চুঁচুড়া আদালতে। অবশেষে গত ১৬ই মে হাইকোর্ট অর্ণবের জামিনের আবেদন মঞ্জুর করে, কিন্তু জামিনের জন্য প্রয়োজনীয় ২০,০০০ টাকা জোগাড় করতে কালঘাম ছুটে যায় হতদরিদ্র অর্ণবের মায়ের। অবশেষে শুক্রবার সেই টাকা জোগাড় করে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হওয়ার পর সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে সাদা জামা ও নীল জিন্স পরে জেল থেকে বের হয় অর্ণব। বাইরে তখন অধীর আগ্রহে দাঁড়িয়ে মা। অর্ণবকে কাছে পেয়েই তাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতে শুরু করেন তিনি। আমি ন্যায় বিচার পেয়েছি। আমি মহামান্য বিচারপতির কাছে আবেদন করব, উনি নিশ্চয়ই ন্যায় বিচার করবেন। এটা তো আমার কাছে বড় প্রশ্ন ছিল যে আমার ছেলেটা এতদিন জেল খাটলে, এটা আমার কাছে বড় প্রশ্ন ছিল। তবে আমি বিচারপতির কাছে এটা একদম পুরো আমি আস্থা আছি, যেটা আমি যেমন সুবিচার পেয়েছি সেরকম সবাই সুবিচার পাবে। এটা আইন দেখছে, এবার আমি তো আইন অত বুঝি না, আইনের ওপর কিছু আর বলতেও আমি পারবো না। সবথেকে আনন্দ পাচ্ছি যে সবাই আমার সাথে আছে। মহামান্য বিচারপতি আমার সাথে ছিলেন, আপনারা ছিলেন, এমনকি আমাদের দিব্যেন্দু আমার সাথে ছিল। আপনারা যদি সবাই আমার সঙ্গে না থাকতেন তাহলে আমি এই লড়াই জিততে পারতাম না। আমি এখন কিছু মনে করতে পারছি না, আমি শুধু চাইছি আমার ছেলেটা কখন আমার কাছে আসবে, কখন আমি মুখ দেখবো, আমার ছেলেটা কখন আমার কাছে আসবে। আপনি বুঝতে পারছেন, একটা মা তার সন্তানকে ১৩ তারিখ থেকে আজ পর্যন্ত ৬৮ দিন তার সন্তান তার থেকে দূরে রয়েছে, সে ছাড়া আমার আর কেউ নেই। তবে আমি সেটাই চাইছি, বিনা অপরাধে। হ্যাঁ, আমি এত হচ্ছে আমি কথা বলতে পারছি না, আমি শুধু আমার ছেলেটাকে দেখতে চাইছি। গেল গাড়ি চালিয়ে এসছে, 11:30টার সময় ওকে ডেকেছে, ডেকে ওকে কতগুলো গাড়ি অ্যাড্রেস দিয়েছে। আবার সকাল ৬টার সময় ঘুমাচ্ছিল ছেলেটা আমার। আগের দিনে 2টো রুটি আর ওকে ডেকে নিয়ে গেল, কিন্তু আদৌ জানতো না যে গাড়ির মধ্যে কালিকা প্রসাদ থাকবে না অন্য কেউ থাকবে। ওনারা আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না? কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এই ঘটনার পর থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আর প্রথমত আমি তো জানি না তাদের বাড়ির অ্যাড্রেসটা কোথায়। অর্ণবের বক্তব্য, গরিব বলেই হয়তো তাকে এভাবে বন্দি থাকতে হলো। জয় হয়েছে, আর কারণে জয় হয়েছে, অন্যায় করিনি, সত্যির জয় হয়েছে। আমার কোনো বক্তব্য নেই এই বিষয়ে। আমি আর ড্রাইভিং করবো না। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? তুমি তো ড্রাইভিংই করতো। যে কোনো একটা কাজ খুঁজে করতে হবে। আমাদের সংসার চলবে না, আমাদের লিমিটেডই গাড়ি চালাতো না। সেদিন যে ওকে কালক্রমে ডেকে নিয়ে গেছে ওদের দুহাব ব্যান্ডে সত্যজিৎ সরকার, ও জানতো না গাড়িতে কালিকা প্রসাদ উঠবে না অন্য কোনো কেউ উঠবে, সেটা জানতো না। ও স্টিয়ারিংটা ধরেছিল মায়ের মুখে অন্ন জোগাড় করার জন্য। হ্যাঁ, ট্রিটমেন্ট ঠিক মতো হয়েছে। এখন কি অবস্থা? এখন হাতটা একটু ঠিক আছে, আগের থেকে একটু বেটার আছে। কোন হাতটা? এই ডান হাতটা। হ্যাঁ, গরিব বলে খরচাটা বেশি হয়ে যায়। আমি যদি সেলিব্রিটি বা কোনো পয়সাওয়ালা হতাম তাহলে এটা হতো না। ওর মায়ের মাথার উপর যদি কোনো ছাতা থাকতো তাহলে আজকে আমার ছেলেটা খোলা আকাশে ঘুরে বেড়াতো, ক্রিমিনালদের সঙ্গে তার থাকতো। অন্যদিকে অর্ণবের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, 16 তারিখে অনারেবল হাইকোর্টে জাস্টিস অসীম রায় এবং জাস্টিস চ্যাটার্জি উনি জামিন দিয়েছিলেন 20,000 টাকা, 10,000 ইচ। তার মধ্যে 10,000 ছিলেন লোকাল সিকিউরিটি আর 10,000 ছিল সিকিউরিটি বন্ড। এই 10,000 টাকা জোগাড় করতে গিয়ে ওনার মাকে পোস্ট অফিসে যেতে হয়, সেখানে 10,000 টাকা জমা দেওয়ার পর আজকে এনএসসি পান। এনএসসি সে বন্ড আজকে জমা দেওয়ার পরে এনএসসির বন্ড লোকাল সিকিউরিটি ছেলের হয়ে লোকাল দাঁড়িয়েছেন ওনার মা, এবং সেখানে ওনাকে বন্ডে লিখে দিয়েছে যদি কোনো কারণে ছেলেকে আমি প্রডিউস না করতে পারি
প্রতিটা ডেটে, তাহলে আমার যে 10,000 টাকাটা আমি জমা রাখলাম এনএসসি হিসেবে সেটা ফরফিট হয়ে যাবে। এই বক্তব্যে উনি লোকাল এটা বিচারের প্রতি প্রতিটা মানুষেরই আস্থা থাকা উচিত এবং বিচার সকলের ক্ষেত্রে সমান হওয়া উচিত। এবং একটা বক্তব্য আমি আইনের ছাত্র হিসেবে বলবো, যেন বিচারের মধ্যে কোনো দ্বিচারিতা না থাকে, যে বড় লোক বলে বা অন্য কিছু বলে তার জন্য একটা আইন হবে, এই ছেলেটির জন্য একটি আইন হবে। এই ছেলেটি প্রথম দিন থেকে সকলকেই বলেছিল তার কোনো অপরাধ নেই, সে কিছু করেনি, কিন্তু এই একটা কথা ছিল না, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। এই ছেলেটিকে এবং তার মাকে টুকরে টুকরে কাঁদতে হয়েছিল সমস্ত কিছু জানার পরে, কারণ আমরা প্রথম দিকেই ঘটনাটা সম্বন্ধে জানি। তো আজকে বিচারের জয় হয়েছে এবং বিচারক তার সঠিক বিচার করেছে। বিচারের প্রতি সকলের আস্থা থাকা উচিত এবং আমাদেরও আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শনিবার হুগলি জেলাশাসকের দপ্তরের সামনে একতাই সম্প্রীতি অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জেলাশাসক সঞ্জয় বানসাল। শনিবার হুগলি জেলাশাসক দপ্তরের সামনে একতাই সম্প্রীতি অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জেলাশাসক সঞ্জয় বনসাল। বর্তমান ভারতের বিভিন্ন প্রদেশে বিচ্ছিন্নতাবাদ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। এর ফলে দেশের একতা বিঘ্নিত হচ্ছে, মানুষের মধ্যে সম্প্রীতির অভাব দেখা দিচ্ছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে যারা রাজ্য জুড়ে একতার মধ্য দিয়ে সম্প্রীতি গড়ে তোলার এক কর্মসূচি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরা তাদের শিল্প প্রদর্শনের মধ্য দিয়ে একতাই সম্প্রীতি এই বার্তা দিয়ে গেলেন। এই অনুষ্ঠানে এদিন বাউল শিল্পী, ছৌ শিল্পী থেকে শুরু করে আদিবাসী অধ্যুষিত এলাকার শিল্প প্রদর্শন করেন শিল্পীরা। রণপা নৃত্য এদিনের বিশেষ আকর্ষণ ছিল। জেলাশাসক এদিন বেশ কয়েকটি ট্যাবলোর সূচনা করেন। ট্যাবলোগুলি আগামী 1 মাস ব্যাপী জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে। জেলাশাসক সঞ্জয় বনসাল জানান, 1 মাস ব্যাপী এই একতাই সম্প্রীতি অনুষ্ঠান চলবে। আগামী জুন মাসে চন্দননগর রবীন্দ্র ভবনের মেরি গ্রাউন্ডে এই অনুষ্ঠানের সমাপ্ত হবে। আজকে আমাদের একতাই সম্প্রীতি 1 মাস ধরে এটা প্রোগ্রাম চলবে। আজ থেকে আমাদের জেলা স্তরে পুরো এই প্রোগ্রামটা এখান থেকে আমরা স্টার্ট করছি। নবান্ন থেকে আমাদের স্টেট গভর্নমেন্ট একটা প্রোগ্রাম স্টার্ট করেছে, তারপরেই আমরা এই প্রোগ্রামটা এখান থেকে জেলা দপ্তর থেকে স্টার্ট করছি এবং 1 মাস ধরে এটা চলবে এবং পরবর্তীকালে জুন মাসে আমাদের রবীন্দ্র ভবনে মিনস আমাদের চন্দননগরে মেরি গ্রাউন্ডে আমাদের প্রোগ্রামটা শেষ হবে। ওখানে আমাদের কালচারাল প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ আদার ডিপার্টমেন্টাল যে অ্যাচিভমেন্ট আছে সেটা আমরা মানুষের পাশে ধরে তুলব। আজকেও আমাদের যে যারা শিল্পীরা রয়েছে তারাও আমাদের সকলকে মিনস তারা একটা প্রচার করছে কি একতাই সম্প্রীতি। একতা মিনস আমাদের ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা আমরা বলে থাকি, বাট ইউনিটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ডিস্ট্রিক্টে এবং আমাদের পুরো দেশে এবং সংসারেও প্রদেশে। এবং সম্প্রীতি এবং ডাইভার্সিটি মিনস আমরা সবসময় যে সময় আমরা পড়াশোনা করতাম একটা প্রথম পাতায় লেখা থাকতো কি ভারতবর্ষে একটাই সব থেকে বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ভিন্ন কলর, ভিন্ন ল্যাঙ্গুয়েজ বলি, ভিন্ন কাপড় পরি, ভিন্ন করে আমরা খাবার খাই, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে একতা ভারতবর্ষে। এবং ভারতীয়তা আমাদের মধ্যে যেটা রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে ছোট ছোট অংশ প্রত্যেকটা স্টেটে রয়েছে, সেই জন্যই ইউনিটি ইন ডাইভার্সিটি এবং একতাই সম্প্রীতি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না বেশ কিছু মানুষ। এরই প্রতিবাদে পোলবা দাঁতপুর ব্লকে স্মারকলিপির প্রদান করল ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না, এই অভিযোগ তুলেই পোলবা দাঁতপুর অঞ্চল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হলো। এই প্রতিবাদ মিছিল স্লোগান সহকারে গিয়ে উপস্থিত হয় পোলবা দাঁতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। উপস্থিত ছিলেন স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। এরপর এ বিষয়ে বিডিও উৎপল সর্দারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি দিয়ে এসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়, জয়েন্ট বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়ে এলাম। আমাদের সমস্ত ব্লকের সমস্ত অঞ্চলে 100 দিনের কাজ নিয়ে যে নোংরামি হচ্ছে, বিশেষ করে 100 দিনের কাজের জন্য যেভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে, কাউকে কাজ দেওয়া হচ্ছে না, কাউকে কাজ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, স্পেসিফিক বিজেপি করে বলে, তার প্রতিবাদ আমরা জানিয়েছি। আর অন্যান্য যে প্রবলেমগুলো আছে, যেমন আপনার স্বচ্ছ ভারত অভিযানের এখানে যে বাংলা নির্মল বাংলা অভিযান, সেটাতেও পক্ষপাতিত্ব হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বিষয়গুলো আছে সেগুলোতেও এরা স্পেসিফিক্যালি পক্ষপাতিত্ব করছে। সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি করার জন্য যেভাবে অত্যাচার চলছে সর্বোপরি, তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি।
রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। ভারতের ফুটবল ইতিহাসে নজির সৃষ্টি হলো। ফুটবল ম্যাচে 2-0 গোলে ইতালিকে হারালো ভারত, যার প্রথম গোল করে ম্যাচের নায়ক ব্যান্ডেলের অভিজিৎ সরকার। আমরা শুধু সহযোগিতা করেছি, ওর চেষ্টা ছাড়া এটা হয় না, মত হরেন সরকারের। পেশায় দিনমজুর হরেন সরকার চুচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল কেওটা হেমন্ত বসু কলোনির বাসিন্দা। হরেনবাবুর স্ত্রী অলকা সরকার বাড়িতে বিড়ি বাঁধেন, কোন রকমের পৈতৃক জায়গায় একটি ঘর করেছেন। শুক্রবার রাতের পর থেকে একের পর এক সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন এই বাড়িতে। এদিন রাত থেকেই টিভির পর্দায় ফুটে উঠছে সরকার দম্পতির একমাত্র ছেলে অভিজিৎ সরকারের সাফল্য। অভিজিৎ সরকার বয়স মাত্র 16। দিন আনা দিন খাওয়া এই পরিবারের ছেলে অভিজিৎ ভারতীয় ফুটবল ইতিহাসে অনবদ্য নজির গড়ে ফেলেছে। এই প্রথমবার যে কোনো বয়সভিত্তিক ফুটবলে ভারত ইতালিকে হারিয়ে দিল ইতালির মাঠে। 2-0 সেই ম্যাচের একটি গোল অভিজিতের। আগামী বছর অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ প্রথমবার হতে চলেছে ভারতের মাঠে। সেই উপলক্ষে আইএফএ মিশন 2018 শুরু করে 2011 সাল থেকে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা খুদে খেলোয়াড়দের যাদের বয়স 2018-তে 17 ছাড়াবে না, তাদের বাছাই করে 2011 সাল থেকে গোয়াতে শুরু হয় ফুটবল ক্যাম্প। 2011 সাল থেকে সেখানেই ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছে অভিজিৎ। এবারে তার মাধ্যমিক দেওয়ার কথা। আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতীয় ফুটবল দল রয়েছে ইতালিতে। গতকাল অনূর্ধ্ব 17 ভারত বনাম ইতালির প্রস্তুতি ম্যাচে ফুটবল ইতিহাসে এই প্রথম ভারত জয়লাভ করল। 2-0 সেই ম্যাচে প্রথম গোল কেওটার অভিজিতের। টিভিতে সেই চ্যানেল না থাকায় সরকার পরিবারের সেই খেলা দেখা হয়নি। তবে খেলা শেষে বাড়িতে ফোন করে ভারতের জয় ও নিজের গোলের কথা জানায় অভিজিৎ। এরপরই খুশির হাওয়া এই বাড়িতে। হ্যাঁ, ও ছোটবেলা থেকেই ফুটবল খেলতো। মানে এখানটা যে গেছে অনেক কষ্টের এসে গেছে জায়গাটায়। এখন মানে ও যে ভালো করে মানে খেলবে, এটাই আমাদের আশীর্বাদ বা ভারতের একটা নাম, এটাই কি বলতে চাই। আর কিছু আমাদের হুগলির গর্ব। এটা কি কেউ ভাবে আগের থেকে? তাহলে তো স্বপ্ন। কালকে রাত্রে শুনলাম যে ছেলে ভালো খেলেছে, গোল করেছে। এটাই যে ইতালির খেলেছে, ওখানে একটা গোল করেছে, শুনে খুব খুশি হয়েছি। আরো ভালো করে খেলুক, একটা জায়গায় গিয়ে পৌঁছা ভালো। রাত্রেই কথা বলেছে। বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে অভিজিতের সাফল্যের খবর পেয়ে সকাল থেকেই বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসীরা। পরিচিতদের কাছ থেকে আসছে শুভেচ্ছা বার্তা। যা শুনলাম তো ভালোই শুনলাম, আর কি শুনুন, আরো বড় হোক, আরো আমাদের খুব ভালো লাগবে। এখন তো কিছু বলার নেই, সামনে আরো দিন আছে। ও যদি আরো সেই দিনগুলো সফল করতে পারে সব থেকে খুশি হব আমরা। আর কিছু বলার নেই। ওর চেষ্টা, ওর চেষ্টা না থাকলে এটা হয় না। আমাদের তো আছে সহযোগিতা, তার থেকে বেশি ওর হচ্ছে চেষ্টা। চেষ্টা না থাকলে কিছুই হয় না। হয়তো খেলবে হয়েছে, এটা তো আমাদের স্বপ্ন, প্লাস ওর একটা স্বপ্ন। হ্যাঁ, আর যেটা সামনে যে কাপটা আছে ওটা খেলতে হলে আরও খুশি হবো আমরা, সেটা বলা যাবে না। এখন কি চাইছে অপরটা, ওই বয়স তো অল্প, সামনে কি আছে কি হবে ওটা বলা যাবে না। এমনি কিন্তু ওর দাদা, ও ফুটবল একজন খেলতো, ওকে নিয়ে যেত মাঠে, পুরো একদম 7 রোনাল্ডো ভক্ত। বিশ্বজিৎ সরকার বলেন, ছোটবেলা থেকেই ওর মধ্যে একটা অন্যরকম প্রতিভা ছিল। মানে নর্মাল পড়াশোনা করতো, এমনি পাড়ার মাঠে খেলতো। অশোকদা বলে একজন আছে, ওনার কাছে প্র্যাকটিস করতো। তাই এমন জায়গায় যাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। এটা আমাদের সৌভাগ্য যে ভাই আজকে এই জায়গায় গেছে, গোয়াতে ক্যাম্পে, ইন্ডিয়া ক্যাম্পে আছে, 17 বিশ্বকাপ খেলবে। এটা আমাদের গর্ব না, হুগলিরই গর্ব পুরো। ও যেন ভালো করে খেলে, টিম এগেইনস্টে গোল করে, এটাই আমরা চাই। আদার্স ছেলেদের সাথে ও সিরিয়াস ছিল, প্র্যাকটিস সময় সিরিয়াস ছিল, সিরিয়াস খেলতো, যে আমাকে এটা করতেই হবে। তার জন্য আজকে ওই জায়গায় গেছে। কালকে কি শুনলে? কালকে আমার সাথে ওর হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল যে দাদা আমি ইতালির বিরুদ্ধে
গোল করেছি একটা, 2 গোলে জিতেছি আমরা। বললাম তুই কটা গোল করলি? ও বললো একটা গোল করেছি। সেইটুকুনি কথা হলো। CR7-এর অন্ধভক্ত অভিজিৎ সরকার হয়ে উঠুক ভারতের CR7, চায় হুগলি আজকেও। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলার নেতাজি সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবীন্দ্রনগর নেতাজি সংঘ ক্লাবে। চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলা নেতাজি সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবীন্দ্রনগর নেতাজি সংঘ ক্লাবে। 60 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন, পাশাপাশি শতাধিক লোককে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন কোদালিয়া 2-এর পঞ্চায়েত প্রধানা কৃষ্ণা দাস সহ আরো অনেকে। পরে সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে ক্লাব সভাপতি জানান, নেতাজি সংঘের পরিচালনায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সে অনুষ্ঠান আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন চুঁচুড়া বিধায়ক শ্রীযুক্ত অসিত মজুমদার মহাশয়। এখনও যাই হোক, সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। এলাকার সকল মানুষজনের শুভেচ্ছা নিয়ে আমরা যে কর্মযজ্ঞ শুরু করেছি তা সুন্দরভাবে এগিয়ে চলেছে। অনেক ডোনার উপস্থিত হয়েছেন, তারা রক্তদান করছেন এবং করবেন। আমরা সাধ্যমতো তাদের জন্য কিছু টিফিনের বা প্রশংসাপত্র দেওয়ার ব্যবস্থা করেছি। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বরের উপপ্রধান উত্তম কুণ্ডুর উদ্যোগে এলাকার 300 মহিলা ও পুরুষকে নিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি পালিত হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্মল বাংলা প্রকল্পকে সামনে রেখে তারকেশ্বর পুরসভার উপপুরপ্রধান উত্তম কুণ্ডুর উদ্যোগে এলাকার 300 জন মহিলা ও পুরুষকে নিয়ে সকাল থেকেই শুরু হলো তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের সাফাই অভিযান। তবে শুধুই হাসপাতাল নয়, হাসপাতালের ভিতর বাইরে সহ স্থানীয় রাস্তা, নালা, নর্দমা সবকিছুই পরিষ্কার করা হয় এদিন। আজকে আমরা প্রায় 350 লোক নিয়ে, 15টা ওয়ার্ডের লোক নিয়ে, আমার সমস্ত কাউন্সিলররা এখানে যারা উপস্থিত আছে, আমার সেক্রেটারিরা এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীদের নিয়ে আমরা 350 লোককে নিয়ে আজকে গোটা হসপিটাল চত্বর এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা পরিষ্কারের অভিযান করছি। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের 10ই মে থেকে 24শে মে পর্যন্ত আমাদের যে কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তারই অনুপ্রেরণায় আজকে আমরা সাফাই অভিযান করছি। আমাদের হসপিটালটা প্রতি মাসেই আমরা পরিষ্কার করি, বিশেষ করে এটা 12 নম্বর ওয়ার্ডে থাকে, তারাতেই কাউন্সিলরের ইয়েতে বা আমরা সমস্ত কাউন্সিলর মিলেই এখানে এই হসপিটালটা যাতে সবসময় পরিষ্কার থাকে। আগের সময় আমরা দেখেছি পুরো হসপিটাল একদম মানে জঙ্গলে, কিন্তু আজকে 6 বছর 7 বছর সেইগুলো নেই। এখানটা নোংরা থেকে আরম্ভ করে ড্রেন থেকে সমস্ত কিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী মালোপাড়াতে একটি সঙ্গীতানুষ্ঠান মঞ্চ মাতিয়ে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সমীরণ দাস। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 88%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আমি আর কোনোদিন গাড়ি চালাবো না, জেল থেকে বেরিয়ে অর্ণব। ফুটবলে ইতিহাস ভারতের, ইতালিকে হারিয়ে নায়ক ব্যান্ডেলের অভিজিৎ। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় IN AMBC দেখুন হুগলি আজকে। নমস্কার।